দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানটিতে চেষ্টা করি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের নানা তথ্য দিয়ে সহযোগিতা করতে, যাতে আপনাদের জীবনটি অনেক সহজ এবং সঠিক পথটা আপনারা খুঁজে পান। কিন্তু আমরা আজকে বিশেষ কারণে এই অনুষ্ঠানটি করছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এবং এটি করার জন্য আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু বাংলাদেশ পরিস্থিতি, নতুন যাত্রার চ্যালেঞ্জ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা হয়েছে একটা দীর্ঘ ছাত্র আন্দোলনের মুখে। যে ছাত্র আন্দোলনে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোচনীয় পতন হয়েছে, বলছেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এবং তার প্রেক্ষিতে নতুন যে ব্যবস্থাপনা, অর্থাৎ বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের সামনের দিনগুলোর চ্যালেঞ্জ কি হবে এবং এই পরিস্থিতি বা কেন হলো, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই দা ভিউজ অনুষ্ঠানে। এবং এরপরে আমাদের সন্ধ্যা 8টায় অর্থাৎ আওয়ার ডেমোক্রেসি যে অনুষ্ঠানটি আছে, সেখানেও আমাদের টিভেন 24-এর হাবিব রহমান যোগ দেবেন। তিনি আলোচনা করবেন বাংলাদেশের আরও কিছু চ্যালেঞ্জিং বিষয় নিয়ে এবং বাংলাদেশ আসলে কোন পথে সামনের দিনগুলো যেতে পারে, কিভাবে সংকট থেকে উত্তরণ সম্ভব, সেসব বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তার সাথে অতিথি হিসাবে যোগ দেবেন সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ডক্টর মেহনাজ মোমেন। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে। এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা বাংলাদেশ পরিস্থিতি, নতুন যাত্রার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। তিনি স্কুল অফ সায়েন্সেস অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর। এবং একই সাথে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আজকে আলোচনার বিষয়টি। সেটি হলো, আমরা যেটি দেখেছি সেটি হলো যে সাবেক প্রধানমন্ত্রী, এখন বলতে হবে শেখ হাসিনা, তিনি গণভবন ছেড়ে চলে গিয়েছেন, পাশের দেশে চলে গেছেন, ভারতে চলে গিয়েছেন। ছাত্র আন্দোলন এর আগে হচ্ছিল, নানা প্রেক্ষাপটে নানা কিছু ঘটছিল। অর্থাৎ এই আন্দোলনের একটা চূড়ান্ত রূপ যখন ছাত্ররা এক দফা দাবি ঘোষণা করেছে, সেখানে শেখ হাসিনার পদত্যাগের কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি পদত্যাগের সাথে দেশ ছেড়ে চলে যাওয়ার একটা বিষয় যোগ হয়েছে। এই পরিস্থিতি যেটি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভাগে ঘটলো, এটা কি আপনার কাছে অবশ্যম্ভাবী ছিল? অর্থাৎ আন্দোলনের যে প্রেক্ষাপটগুলো ধীরে ধীরে যেভাবে রূপ পাচ্ছিল, আপনার কাছে মনে হচ্ছিল এর বিকল্প অন্য কোনো কিছু কি ছিল, নাকি এটা আসলে পরই কথা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুশি যে আমি গিয়াস আহমেদ এখানে আছেন। আমরা দীর্ঘদিন থেকে পরিচিত। আমি প্রথম থেকে শুরু করি। এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলনে যারা যেসব ছাত্রছাত্রী অথবা এবং সাধারণ মানুষ আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমার অত্যন্ত সহযোগিতা এবং সহানুভূতিতা প্রকাশ করছি। এবং আমি তো দীর্ঘ 48 বছরের উপরে শিক্ষকতা করি, সুতরাং ছাত্রদের প্রতি আমার একটা ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক রয়েছে যা সাধারণ ছাত্রছাত্রীর জন্য। আমি এর সাথে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকা আজকে যারা পালন করছেন, এটার জন্য আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। সেনাপ্রধান তার প্রজ্ঞা ও তার দেশপ্রেমের জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তার এই প্রজ্ঞা না হলে আরো বেশি রক্তক্ষয় হতে পারত। এখন যে জিনিসটা আপনি বলেছেন, সেই জিনিসটা হলো বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা। কারণ এর আগেও সরকার বিরোধী আন্দোলন হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে নতুন আপনার ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, নতুন সরকার আসছে, কিন্তু এই প্রথম কোনো একজন সরকার প্রধান তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। রাইট? এটা আমাদের রাজনীতিবিদদের এই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে। আমাদের অনেক কিছু শিখার আছে। তাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে যে বাংলার শামুক আমরা যদি বলি, বাংলার শামুক কিন্তু পা কাটে। আর অসাবধানতা বশত আপনি যদি কাগজকে হ্যান্ডেল করেন, যে কাগজকে ইউ ক্যান টিয়ার এনি টাইম ইউ ওয়ান্ট টু, সেই কাগজও কিন্তু হাত কাটে। রাইট? আর অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য যখন আপনাকে ব্রেক দিতে হয়, সেই ব্রেকের আপনার সময়টাকে আপনার রাজনীতিবিদ হিসাবে আপনাকে সঠিক সময় ব্রেক দিতে হবে অ্যাক্সিডেন্ট করার জন্য। এটা আমাদের রাজনীতিবিদরা অনেক সময় ভুলে যান। সুতরাং এই জিনিসগুলো আমার শিক্ষার আছে।
মানে ছাত্র আন্দোলন এই তিনটি যেভাবে ভুলই step কি by শেখ step- হাসিনা করে ফেলেছেন বলে আপনি বলছেন? কোনটা? আপনি যে ভুলগুলোর কথা বললেন, ভাঙা শামুকের কথা বললেন, কাগজের কথা বললেন, ব্রেকের কথা বললেন, সবগুলো কি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটে গিয়েছে? আমি শেখ হাসিনা বলবো না যে এই সরকারের ভুল হয়েছে, কারণ আপনারা দেখেন এটা সিম্পল। ওই যে ছোটখাটো যে আন্দোলন, জেনুইন আন্দোলন, তাদের কোটা বিরোধী আন্দোলন, এটা যেটা শুরু করেছে, ওটা প্রথম থেকেই যদি ওদের কথাটা শুনতে হয়, হিস্ট্রি আপনারা সবাই জানেন, আমি হিস্ট্রি বলবো না, 2018 and হাইকোর্ট and সুপ্রিম কোর্ট, এটা বলার দরকার নেই। কিন্তু তখন থেকেই যদি ওদের সাথে বসতো, তাদেরকে ইগনোর করা হয়েছে, রাইট? ওদের সাথে যদি বসতো, আলোচনা করতো, প্রেসিডেন্ট দেখা করতো, তার মন্ত্রী একজনকে অ্যাসাইন করতে, এগুলা করার জন্য, তাহলে জিনিসটা হয়তো এতটুকু আগিয়ে আসতো না। তার মধ্যে আপনি ওই যে আগুনের মধ্যে যে কেরোসিন ঢেলে দেন, আমাদের নেতৃবৃন্দ অনেক সময় বেফাস কথাবার্তা বলেন। হ্যাঁ, বেফাস কথাবার্তার মধ্যে ওই রাজাকার ইস্যুদের কথাটা যে বলেছে, যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা, এটাকে অন্যভাবে চিহ্নিত করা হয়েছে এবং মনে করা হয়েছে যে যারা আন্দোলন করছে ওরা সবাই রাজাকারের নাতিপুতি, এই ধরনের। আর আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, যে মন্ত্রী সাহেব, ওই যে ছাত্রলীগকে বলছে যে ছাত্রলীগকে থামাবে, তার মানে ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের যে লেলিয়ে দেওয়া, এটা কিন্তু নিতান্তই অন্যায়। এবং এগুলো পলিটিক্যাল পার্টি, আই ডোন্ট নো, 75 ইয়ার্স ওল্ড পলিটিক্যাল পার্টি, এবং এনারা ছাত্র রাজনীতি করে আসছে। আমরা দেখছি যে ঢাকা কলেজের ছাত্র ছিল আমাদের ওয়াদুল কাদের, তারা কিভাবে এই জিনিসগুলো করে। সুতরাং ভুল তারা করেছে আর কি, এবং ভুল করেছে যখন এটা বুঝতে পেরেছে তখন টু লেট। মানে এই ভুলটা তারা কেন করলেন? 15 বছর ধরে তারা বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য তৈরি করে আছেন, তারা রাজনৈতিক যে বিরোধী শক্তিগুলো আছে তাদেরকে দমন পীড়ন করছেন, নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। রাজনীতির নানা খেলা থাকে, সেসব খেলায় তারা খুব সুচারুভাবে চাল দিয়েছেন। কিন্তু 15 বছর পরে এসে যখন ছাত্র আন্দোলন দানা বাড়ছে, এর আগে তাদের অভিজ্ঞতা আছে, ছাত্র আন্দোলন যখন কিশোর বিপ্লব হয়েছে, অর্থাৎ রাস্তায় সড়ক পরিবহন আইন সংস্কারের জন্য কিশোররা নেমেছে, তখনও তারা মানতে বাধ্য হয়েছিলেন। যখন 2018 সালে কোটার জন্য প্রথম দফা আন্দোলন হয়েছে, তখনও তারা মানতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ছাত্রদেরকে এইবার কি তারা অনেক হালকাভাবে নিয়েছিলেন, নাকি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলেন তারা? হ্যাঁ, ওনারা শোনেন, ওনার ইতিহাস থেকে শিক্ষা নেননি। রাজনীতিবিদরা আমরা অনেকেই আমরা ইতিহাস থেকে শিক্ষা নেইনি। একটা জিনিস হয়েছে, ওই যে আপনি কথা বললেন যে 15 বছরের ক্ষমতা, হ্যাঁ, মানুষ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে, আমাদের দেশে তো টার্ম লিমিট নাই, লাইক আমাদের ইউএসএ তে টার্ম লিমিট আছে 2 ইয়ার। টার্ম লিমিট যখন না থাকে, মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার একটা কনফিডেন্স ডেভেলপ করে, এবং তার একটা যে একনায়ক যে একটা ভাব, অটোক্রেসিস যে একটা ভাব, সেই ভাবটা সৃষ্টি হয়। এবং সেই ভাবটাকে রক্ষা করার জন্য আপনি আপনার যেই আধা সামরিক বাহিনী, পুলিশ, মিলিটারি, এদেরকে আপনি যুক্ত করে আপনি সেই নিজের ক্ষমতা রক্ষার জন্য আপনি মনে করেন, এবং আপনার যে সাইকোফ্রেন্ডরা আছে তারা এবং বুঝায় যে আপনি যদি না হন তাহলে এই দেশ চলবে না। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এই পরিস্থিতি সৃষ্টি করাটাই আমার মনে হয় বুঝতে তাকে দেওয়া হয়নি আর কি, বা উনি বুঝতে পারেন নাই, বা তার সরকার বুঝতে পারেন নাই, কিংবা বুঝতে চাননি হয়তো, সে বিষয়টাও হতে পারে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আমরা আপনার কাছে আবারও আসবো। যখন আসবো তখন আপনার কাছে হয়তো জানতে চাইবো যে শুধুমাত্র আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি কিন্তু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। সব শ্রেণী পেশার রিক্সা চালকদেরকে আমরা র্যালি করতে দেখেছি। এটি কি এই কারণে যে দীর্ঘদিনের ক্ষোভ, পঞ্জীভূত একটা ক্ষোভ, যেটির উদ্গীরণ হয়েছে এই আন্দোলনটির মাধ্যমে, সেটি আমরা আপনার কাছে জানবো। তার আগে একটু গিয়াস আহমেদের কাছে জানতে চাই। সেটি হলো, আমরা দেখেছি শুরু থেকেই বিএনপি এই আন্দোলনের ব্যাপারে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করেনি। তাদের খুব একটা ছাত্র দলকেও আমরা দেখিনি যে ছাত্রদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তারা অংশগ্রহণ করতে। কিন্তু এখন যখন শেখ হাসিনার শোচনীয় পরাজয় হলো, তিনি দেশ ছেড়ে চলে গেলেন, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যখন বৈঠক হচ্ছে, একেবারেই সামনের সারিতে আমরা দেখছি আপনাদের দলের শীর্ষ নেতাদেরকে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, দুই মির্জা সাহেবকে দেখা যাচ্ছে সেইখানে। এবং নতুন সরকারের নির্বাচনের দাবিটিও আপনারা জানাচ্ছেন। বিএনপি শুরুতে এতটা সক্রিয় ছিল না, এখন যখন ছাত্র জনতার একটা বিজয় হলো, তখন বিএনপি সক্রিয় হচ্ছে, নির্বাচনের দাবি জানাচ্ছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, বিএনপির এই মুহূর্তে চাওয়াটা কি, কিংবা আসলে বিএনপির অবস্থানটা কি? Because people sneeze. Because not everyone washes their hands.
Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর পাটোয়ারি ভাই। দীর্ঘদিন যাবৎ আমরা একই সাথে বাংলাদেশের গণতন্ত্রণে বাংলাদেশের পক্ষে আমরা একসাথে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ। তো আপনি যেটা বলেছেন এবং আমাদের ডক্টর পাটোয়ারি ভাই সুন্দর বলেছেন যে এই সরকারের প্রথমত আমি বলতে চাই যে এই সরকারের যে জনগণের ভোটে নির্বাচিত না থাকার কারণে এবং জনগণকে জানে যে জনগণের ভোট আমার দরকার নেই, ছাত্রদের ভোট আমার দরকার নেই, অর্থাৎ তার যে ছাত্রলীগ এবং প্রশাসন এটাই হলো এনাফ। সেই কারণে এবং ভারত পাশাপাশি ভারত মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই কারণে তাদের যে কনফিডেন্স যে আমাদের তো 3টা নির্বাচন আমরা তো জনগণবিহীন করলাম, তো সেই কারণে তারা যে একটা যে একনায়কতন্ত্র যে অটোক্রেসি ভাবটা সেটা কিন্তু শেখ হাসিনার প্রথম দিকে কিন্তু একটা অ্যাডভাইস ছিল অনেকে যে আপনি কম কথা বলবেন বা লিখিত, আমরা দেখেছি লিখিত বক্তব্য দিয়েছে এক সময়, কিন্তু এখন সে যেহেতু একটা বিশাল একনায়কতন্ত্র হয়ে যাওয়ার ফলে তিনি তখন আর তার মুখ তার আর কিন্তু আর লাগামহীন ভাবে তিনি কথাবার্তা বলেছেন। তো সেই কারণে আমি বলছি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত মানে অংশগ্রহণ, যে এই যে পুঞ্জীভূত যে মানে মানুষের যে রাগ যে ক্ষোভ সেটা কিন্তু এবার প্রকাশ পেয়েছে। বিএনপি এবার সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ বিএনপি দেখেছে যে ছাত্ররাই 52 সনে থেকে শুরু করে 69-এর মানে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ ছাত্ররাই কিন্তু শুরু করেছে। তো এই ছাত্ররা যেহেতু এবার মাঠে নেমেছে এবং যৌক্তিক দাবি, এবং এই ছাত্রদেরকে মানে উপর ছাত্রলীগ এবং পুলিশ যেভাবে ঢাকা ইউনিভার্সিটির রাতের মানে লাইট বন্ধ করে যেভাবে অত্যাচার করেছে, তো সেটা তো সারা বাংলাদেশে যখন এটা ছড়িয়ে গিয়েছে এবং জনগণ যেহেতু সমর্থন দিয়েছে, সেই কারণে বিএনপির আর সমর্থনের প্রয়োজন নেই, কারণ বিএনপি সামনে আসলে আবার সরকার বলবে এটা বিএনপি আন্দোলন। তো বিএনপি এখানে সাংঘাতিক এইবার একটা ভূমিকা রেখেছে যে আমাদের সামনে যাওয়ার দরকার নেই, আমাদের দরকারই নেই, জনগণ রাস্তায় নেমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা গণ অভ্যুত্থান, এটা বিএনপির কোনো অভ্যুত্থান না, বিএনপির মানে রাজনৈতিক কোনো কর্মসূচি নয়। কিন্তু বিএনপি কি এই গণ অভ্যুত্থানকে তাদের নিজেদের জয় মনে করে? না, এটা জনগণের জয়, এটা বিএনপির কোনো জয়, এটা একটা গণ অভ্যুত্থান। সমস্ত বাংলাদেশি যারা স্বাধীনতা, যারা এই আপনারা একটা জিনিস বলতে চাই যে 71 সনে যে রক্তক্ষরণের মাধ্যমে যে আমাদের অর্জিত স্বাধীনতা, এটা কিন্তু আজকে এই আওয়ামী লীগ সরকারের হাতেই আপনার এটা লুণ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার, কথা বলবার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা কিছুই তো ছিল না। তো সেই ক্ষেত্রে আপনার এই আজকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হয়েছে, এটা তো যথার্থই। তো এই স্বাধীনতা কেন বিএনপির হবে? এটা জনগণের এই বিজয়। সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু আপনার একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই তারা বলবে একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। বিএনপি কিন্তু বলছে না যে আমাদেরকে ক্ষমতায় বসানো হোক বা আমরা ক্ষমতায় যাব। আপনি দেখেছেন যে এখন সেনাবাহিনীর প্রধান এবং একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু বিএনপির কেউ নেই। এখানে সুশীল সমাজ এবং যারা ছাত্র সমাজ, যারা নেতৃত্ব দিয়েছে, পেশাজীবী, বুদ্ধিজীবী, ইকোনমিস্ট, তারাই কিন্তু থাকবে। এবং এই নিউট্রাল একটি সরকার থাকার ফলে এবং বিএনপি দাবি করবে যে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবার জন্য, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। আমরা যতদূর জানি বিএনপি এখন পর্যন্ত সাংগঠনিকভাবে দলীয় বৈঠক করে কি করবে সেই সিদ্ধান্তটা আগামীকাল হয়তো নিতে পারে, এখন পর্যন্ত নেয়নি। তারপর আপনার কাছে জানতে চাও সেটা হলো, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয় তাদের প্রতিনিধি রাখার জন্য, বিএনপি সেটি রাখা দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? আমার মনে হয় তারা বিএনপিকে রাখবেও না, এ ধরনের রাখাও ঠিক না, আর বিএনপি যাওয়াও ঠিক হবে না। কারণ নিউট্রাল সরকার থাকবে, নিউট্রাল, এবং তারা একটি সুন্দর নির্বাচন পরিচালনা করবে। সেখানে আপনার বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করবে। আমার মনে হয় বিএনপি সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ঠিক হবে না। এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে করি, সেটি হলো যে এই সরকার কেমন হবে, এটা রূপরেখা কেমন হবে? যারা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ তারা বলছেন তারাই সেই রূপরেখাটা দেবেন।
অন্যদিকে সব পক্ষকে মিলে একটা রূপরেখা আসার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। আপনাদের কাছে ছাত্ররা যে রূপরেখা দেবেন সেটি কি বিএনপি মেনে নেবে? না, এখানে তো ছাত্ররা তো অবশ্যই সকলের সাথে বলেছেন, ছাত্র সমন্বয়করা বলেছেন যে আমরা সকলের সাথে আলোচনা করেই একটা রূপরেখা দিব। তো ছাত্ররা কিন্তু এমন না যে রাজনৈতিক বিবর্জিত না, রাজনীতির মানে তারা কিন্তু রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে শক্তি না। তো তারা আলোচনা করেই হয়তো একটা সুন্দর একটা রূপরেখা দিবেন। এবং আপনারা জানেন যে ছাত্ররা এখন আর ছাত্র নাই, তারা এখন লিডিং পয়েন্টে আছে, তাদের সাথে অনেক যোগাযোগ আছে, বুদ্ধিজীবীদের সাথে যোগাযোগ আছে, পলিটিশিয়ানদের যোগাযোগ আছে, তারা একটা সুষ্ঠু অবশ্যই একটা ধারণা দিবেন। বাংলাদেশে কিন্তু যে মানে অপসংস্কৃতি, যে মানে দুর্নীতি, যেভাবে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকেছে, এটা তো অবশ্যই এক সংস্কারের প্রয়োজন। আপনারা জানেন যে এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে আপনার দুর্নীতি নেই। আপনার সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটি সংস্কার প্রয়োজন আছে, এবং এই সংস্কারের এখনই সময়, এই সময়টাই হলো সংস্কারের সময়। তো আমি মনে করব যে বাংলাদেশে এখনো সরকারের আপনার অনেক এজেন্সি আছে, যারা অনুগত এজেন্সি, তারা এবং ভারতীয় অনেক রর লোক কিন্তু ঢুকে পড়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে, আমরা দেখেছি যে গুলিগুলি করেছে, অনেকগুলি গোলাগুলি কিন্তু সামরিক বাহিনী করেনি এবং অনেক পুলিশও করেনি, সেটা ঢুকে করেছে। এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি ভারত পাশে ছিল। তো সেই কারণে আমি বলবো এখনো কিন্তু আমাদের বিজয় মানে সম্পূর্ণ উল্লাস করবার মতো নয়, আমাদের এখনো কিন্তু চক্রান্ত চলছে। আপনারা দেখেছেন যে অনেক ভাঙচুর, আমরা শুনেছি এখন দু একটা মন্দিরও নাকি আক্রমণ করা হয়েছে। তো মন্দিরে কেন আক্রমণ করবে এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি একটু প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটা হলো যে আমরা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখিনি, আমরা দেখেছি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 15 বছরের একটা সরকার, তাদের সুসংহত অর্থনীতির কথা তারা এতদিন বলে এসেছেন, তাদের বিরুদ্ধে জনগণের এত ক্ষোভ কেন? আপনার কাছে কি মনে হয়? আসলে আমি জাস্ট অনেস্টলি হোয়াট আই ফিল, আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো সরকারে হোক, যে গত 25 বছর 30 বছর বিএনপি, আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টির সরকার, প্রত্যেক সরকারের সময় কিছু না কিছু উন্নতি হয়েছে। এটা আমরা আস্তে আস্তে, ইটস নট অনলি দিস লাস্ট 15 ইয়ার্স, ইজ অনেক সময় কিছু কিছু হয়েছে সেটা। আর ছাত্রদের যে আন্দোলনটা, এই আন্দোলনটার সাথে আমার মনে হয় সাধারণ জনগণ ভাবছে যে ওদের ফিলিং যে আমরা যে ভোটে যাব, ভোট কেন্দ্রে সামহাও তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত, এটা তারা মনে করতেছিল, এবং তাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত মনে করতেছিল। এবং আমি মনে করি না যে শুধু ছাত্ররাই শেষের দিকে এসে, আমার মনে হয় আই মে বি রং, যে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও হয়তো জড়িয়ে পড়েছিল আর কি, এবং তার মধ্যে এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফটের লোকজনও ছিল। এবং আমার ধারণা তারাই বিশেষ করে এইসব ভাঙাচোরা যারা করছে, এই যে গিয়াস সাহেব যে কথাটা বললো, গিয়াস ভাই, যে এটা আমাদের তো এটা ক্রান্তি লগ্ন আমরা পার করছি, আমাদের যে আন্দোলনটা সাকসেসফুল হবে না যদি দেশে এই অশান্তির যা অরাজকতাটা বিরাজ করে। এটাকে বন্ধ করার জন্য আমার মনে হয় ওই এক্সট্রিম এলিমেন্ট গুলোকে যেভাবে হোক আমাদের করতে হবে আর কি। ওরাও এর মধ্যে ছিল, এক দফা আন্দোলনে জয়েন করেছে। সুতরাং শুধু ছাত্র না, ছাত্রদের আত্মীয় স্বজন, মা বাবা এবং কিছু এক্সট্রিম ইভেন্টও এর মধ্যে জড়িত হয়েছিল, যারা ভাঙচুরে এবং আগুন লাগানে তারা জড়িত ছিল বলে আমার ধারণা আর কি। আর যেটা বললেন যে 15 বছরে যে ক্ষমতায় থাকার জন্য যে নির্বাচনগুলো তো প্রশ্নবিদ্ধ ছিল, এটা কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল, এবং এই জিনিসগুলো আসলে বোঝা দরকার ছিল আর কি। এই জিনিসগুলো বোঝা দরকার ছিল রাজনীতিবিদদের নিয়ে। আপনার রাজনীতিবিদরা, এই যে মেজর পলিটিক্যাল পার্টি, পার্টিকুলারলি 2টা দল 3টা দল, যে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, এরা চাইলে একটা ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে, দেশে একটা কিছু ক্রিয়েট করতে পারে। এবং এদেরকে নিয়ে যে কাজ না করাটা, এই যে রাজনীতিক যে আমাদের গণতন্ত্রের যে চিন্তা ভাবনা, আমরা এটা ঠিক আমি অন্যদিকে নিব না আর কি। চিন্তা ভাবনা মনে হয় আমাদের অভাব রয়েছে আর কি, আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমাদের সহিষ্ণুতার অভাব হয়েছে। ডেমোক্রেসির যেটা ইনগ্রেডিয়েন্ট হলো শিক্ষিত জনগোষ্ঠী, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার টলারেন্স, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি টলারেন্স, আপনার ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা দিতে হবে। ওটা না দিলে এটা ক্ষোভটা গড়ে থাকে এবং এটা ভায়োলেন্সে চলে যায়, এই জিনিসগুলো। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি,
মানুষের হাতে যদি টাকা না থাকে, মানুষ যদি খেতে না পারে, ডেমোক্রেসি ইজ নট ইম্পর্টেন্ট টু দেম। তারা তাদের অন্ন বস্ত্র খাদ্য ওগুলো চায়। এই জিনিসগুলো আমরা খুব ভাবে ডিল করতে পারি না, যদিও প্রবৃদ্ধি হয়েছে কিছুটা, এট দি সেম টাইম কিন্তু ডেমোক্রেসি এবং উন্নয়ন, গণতন্ত্র এবং সুশাসনের জায়গাটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ ছিল বলেই শেষ পর্যন্ত এইভাবে সরকারকে হয়তো বিদায় নিতে হলো, যেটা হয়তো যদি একটা প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র থাকতো, ন্যায় শাসন যদি থাকতো, তাহলে হয়তো এই পরিস্থিতি হয়তো হতো না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, সেখান থেকে ফিরে আমরা আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত ডিভিএস অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি সঞ্জুল। আমরা কথা বলছিলাম বাংলাদেশের পরিস্থিতি, নতুন যাত্রার চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং স্টুডিওতে আছেন গিয়াস আহমেদ। আমরা এইমাত্র যে খবরটি পেয়েছি দর্শক, সেটি হলো যে সমন্বয়করা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও সেখানে সম্মত হয়েছেন। আমরা অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূসকে নিয়ে গত এক দশক ধরেই, কিংবা এক দশকের বেশি, সেই 2006 থেকে যখনই 111 হয়েছিল তখন থেকেই তার রাজনীতিতে আসা নিয়ে নানা আলোচনা আছে। তিনি একবার আসতে চেয়েছিলেন, পরে পিচ টান দিয়েছেন, পরবর্তীতে তিনি নানা সময় বলেছেন তার রাজনীতিতে আসার আগ্রহ নেই। এখন যদি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়, আপনার মূল্যায়ন শুনবো পক্ষে বিপক্ষে। থ্যাংক ইউ অ্যাগেন, অনেক ধন্যবাদ। প্রফেসর ইউনূস একজন শিক্ষক ছিলেন, আমিও একজন শিক্ষক, আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইকোনমিক্স থেকে, সেই হিসাবে আমার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে। এছাড়া প্রফেসর ইউনূস যখন আমেরিকা এসেছিলেন, উনি অ্যান্ডোর চেয়ার ছিল ইয়র্ক কলেজে, আসছিলেন, আমাকে ওখানে ইনভাইট করা হয়েছে। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার বেশ কতক্ষণ আলাপ হয়েছে, আই থিঙ্ক 2 বার আলাপ হয়েছে, আমাদের একত্রে ছবি তোলা হয়েছে, অনেক কথা হয়েছে ওনার সাথে। উনি আমার কাছে অত্যন্ত রেসপেক্টেবল পারসন। বাংলাদেশে যে কজন রেসপেক্টেবল ব্যক্তিত্ব আছেন তাদের মধ্যে উনি একজন। রাজনীতিবিদদের মধ্যেও রেসপেক্টেবল পারসন আছে, কিন্তু এই মুহূর্তে রাজনীতিবিদদের এখানে নিয়ে আসলে আমার মনে হয় ডিভিশনটা আরো বাড়বে। ওনাকে নিয়ে আসছে, আমি মনে করি যে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে ওনাকে এর আগেও কিন্তু অফার দেওয়া হয়েছিল, 111 সময় ওনাকে অফার দেওয়া হয়েছিল, আপনারা জানেন, যে উনি ওটা নেন নাই, কারণ উনি মনে করেছেন এই শর্ট ইন্টারিম গভর্নমেন্টে গিয়ে আমি কিছু চেঞ্জ করতে পারবো না, পরিবর্তন করা যাবে না। এখন এই যে ইন্টারিম গভর্নমেন্টটা নন পলিটিক্যাল করবেন, এখানে মেজর পলিটিক্যাল পার্টি আছে, আমি যেটা বললাম, এই যে বিএনপি একটা মেজর পার্টি, জামাত মেজর পার্টি, আওয়ামী লীগ মেজর পার্টি। আপনি ইন্টারিম গভর্নমেন্ট যেটা করবেন অত্যন্ত সুচারুভাবে করতে হবে, এইসব পার্টিগুলোর সাথে আপনাকে কোঅর্ডিনেট করতে হবে, নতুবা আপনি কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এরা কিন্তু গ্রাস রুটে এখানে আপনার টার্মোইল করতে পারে, একটা কথা। আরেকটা কথা আমি যেটা বলি, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে গত সরকারের সময় এটা ভালো রিলেশন ছিল না, আপনারা সেটা জানেন আর কি, এবং এই রিলেশনটা ছিল না, এটা আমার মনে হয় অনেক সময় আমার কাছে মনে হয়েছে এটা সঠিক না, তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে হয় দেখা হয়েছিল, এটা সঠিক না বলে আমি মনে করি। আমি এর মধ্যে একটু বলতে চাই যে রাজনৈতিক দলের মধ্যে আমরা আমি আওয়ামী লীগের কথাটা বলবো, আওয়ামী লীগটা একটা মেজর পার্টি, তারা এখন ক্ষমতায় নাই, তাদের যারা ওখানে অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে তাদের উপর যদি আমরা সরকার বা নতুন ইন্টারিম গভর্নমেন্ট খুব বেশি প্রেসার দেয়, এরা কিছু এদিক সেদিক চলে যাবে, বুঝছেন, চলে যায় ওখানে অস্ত্র সংগ্রহ করে এখানে একটা কেওয়াস ক্রিয়েট করতে পারে। আমরা যতটুকু প্রগ্রেস করেছি সেই প্রগ্রেসটাকে আমাদের ধরে রাখতে হবে, আমরা যতটুকু ভুল করেছি সেই ভুলটাকে সংশোধন করতে হবে। অর্থাৎ অন্য মত যদি আপনি নিজে দমন করেন তাহলে
এতদিন ধরে যে সরকার ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে কেন আপনার আন্দোলন? আপনি যদি অন্যের মতামতকে শুনতে না পারেন, অন্যের বক্তব্য শুনতে না পারেন, অন্যদের রাজনৈতিক অধিকার আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে হয়তো আপনার সাথে আগের সরকারের কোনো পার্থক্য হবে না। আপনি হয়তো সেটা বোঝাতে চাচ্ছেন। তবে আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় জানি, সেটা হলো আপনি বলছিলেন যে যদি তাদেরকে দমন পীড়ন করা হয় তারা হয়তো একটু এদিক সেদিক চলে যাবে, অস্ত্র সংগ্রহ করবে। এই এদিক সেদিক বলতে আপনি কি ভারতকে সুনির্দিষ্ট করে বোঝাচ্ছেন কিনা? কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে ভারতের একটা সম্পর্কের কথা আন্তর্জাতিক মহলে বিবেচনা করা হয় এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে গিয়ে প্রথম অস্ত্রটা নিয়েছেন, অর্থাৎ ভারতে গিয়েছেন তিনি। ভারতের সাথে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা একটা সম্পর্কের কথা বলা হচ্ছে। কেন ভারতকে বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে হয় কিংবা তাদের নামটি চলে আসে? এটা আমি আমি বলছি যে ওই ভারতেই যাবে, নট নেসেসারিলি যেতেও পারে, একটা সম্ভাবনা আছে। তারপরে যে উপজাতীয়দের যে সমস্যা আছে চিটাগাঙ্গে, ওদের সাথে গিয়েও ওখান থেকেও নিতে পারে। আর আমাদের যে বর্ডার আছে বার্মার সাথে আছে, সেখানে একটা বিরাট যুদ্ধ আন্দোলন চলতেছে, ওখান থেকেও নিতে পারে। আপনি যখন আপনি ইফ ইউ আর প্রেসড হার্ড, আপনি জানেন যে স্বাধীনতার সময় আমরা কি করেছি, আমরা ভাবছি যে আরে ভাই থাকলে তো মরবো, বরং যুদ্ধ করেই মরি। আর স্বাধীনতা একটা ছিল, আমরা মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিলাম আর কি, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর কি, ফাইনাল ইয়ারে মাস্টার। তো এই জিনিসগুলোকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এতে করে একটা ভিতরে যেন একটা না হয়, নিজের শত্রু উইদিন দি এনিমি যতটুকু করতে পারে বাইশ ততটুকু করতে পারবে না। এগেইন আমি বলি, হ্যাঁ ভারতের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের, সেটা হতে পারে, একটা সম্ভাবনা আছে। এর আগেও একবার হয়েছিল, এবং অন্যান্য আরো ব্যাপারও আছে সেখানে হতে পারে। লোকাল আর্মস সংগ্রহ করেও সমস্যা ঘটাতে পারে। তখন কিন্তু এটা সিভিল ওয়ার একটা ক্ল্যাশ শুরু হয়ে যাবে। আমরা আমাদের যেটা প্রবৃত্তি ছিল, যা আমরা অর্জন করেছি, সেটা আমরা রক্ষা করতে পারবো না। এটাকে কেয়ারটেকার গভর্নমেন্টের খুব খেয়াল করতে হবে, এবং যারা বিরোধী দল এখন আছে, বিএনপি, জামাত এন্ড আদার, তাদেরও এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এবং যারা সন্ত্রাস করে, ওই হিন্দুদের বাড়ি পোড়ায় বা অমুক জিনিস করে, আওয়ামী লীগের বাড়ি পোড়ায়, হ্যাঁ এখন একটা ক্ষোভ আছে মানুষের, স্বাভাবিক, কিন্তু ওটাকে কন্টেইন করা দরকার। কন্টেইন যদি না করেন তাহলে মানুষ এক্সট্রিম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ইতিহাস থেকে বলি, আমি বলছি না যে কোন একটা রাজনৈতিক পরিস্থিতিগুলো বিবেচনা করে আপনার পর্যবেক্ষণ থেকে আপনি বলছেন। জি, এটি হয়ে থাকে, সবসময় হয়ে থাকে। আমি একটু গিয়াস আহমেদ আপনার কাছে যাব। সেটা হলো যে আপনি বলছিলেন যে বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার কথা আমরা এখন শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় হয়তো মন্দিরে হামলা করা হচ্ছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ভারতের সাথে বিএনপি সবসময় ভারতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্কের অভিযোগ করে আসছিল, কিছুটা প্রমাণও হয়েছে সেটা। কিন্তু ভারত এখন ইন্ডিয়ান মিডিয়াগুলো বলছে যে ভারত খুব গভীর পর্যবেক্ষণ করছে। তারা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার সাথেও আলোচনা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তারা এতটা উদ্বিগ্ন কেন? বিএনপি কিংবা জামাত, যারা আপনাদের 20 দলীয় জোট, তাদেরকে নিয়ে ভারতের এত আশঙ্কা কেন, ভয় কেন পায়, কিংবা আপনারা তাদের জন্য কেন হুমকি বলে তারা মনে করছে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই 16টি বছর ভারত কিন্তু এই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে, পাশাপাশি তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়েছে। আজকে দেখেন করিডোরের কথা বলেন, বিনা শুল্কে তারা মানে করিডোর নিচ্ছে, বন্দরে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং তাদের অনেক মানে লক্ষ লক্ষ তাদের লোক, ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করছে, এবং ভারতের অনেক লোক কিন্তু এই পুলিশ বাহিনীতেও আছে বা ভারতীয় নাগরিক। এবং এই ফেসবুকে আপনি দেখেন ভিডিও ধরা পড়েছে এবার এই গণ আন্দোলনের সময় অনেক পুলিশ বাহিনী আর্মির মধ্যে তাদের ড্রেস পরে তারা কিন্তু মিশে আছে। তো এই যে আপনারা জানেন যে, এবং রন্ধে রন্ধে আছে। ইভেন এই সরকার ভারতীয় দূতাবাসের মানে কি বলে রাষ্ট্রদূতের সাথে এই বিভিন্ন সময় মিটিং করেছেন, যেখানে মিটিং করার কথা রাজনৈতিক দলদের সাথে এটা আলোচনা করবার কথা এই দেশের এই সমস্যা উত্তরণের জন্য। তো সেক্ষেত্রে ভারতের তো একটা ইন্টারেস্ট এখানে আছে, এবং ভারত কিন্তু এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, লাস্ট মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করেছে শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য। সেক্ষেত্রে তাদের একটা মানে একটা চক্রান্ত তো আছে, যেটা আপনি বললেন যে মন্দির, এই মন্দিরে কিন্তু দেখা যায় আওয়ামী লীগের আমলেই দেখা যায় অনেক মন্দিরকে আপনার আওয়ামী লীগের লোকজন, অনেক হিন্দুরাই এটাকে ভেঙে
এটা জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু তারা করেছে, আপনি দেখেছেন। তো সেই ক্ষেত্রে জামাত বা অন্য দল বা ছাত্ররা বা জনগণ কখনোই মন্দির ভাঙবে না। বাংলাদেশের ইতিহাসে নেই যে এই সাম্প্রদায়িক এই শক্তি নাই যে মন্দির, এবং জামাত ইসলামও কখনো মন্দির ভাঙবে না। তো এটা কোশ্চেনটা হলো যে এই চক্রান্ত কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা জানেন যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার বাংলাদেশ, কিন্তু সরকারের মানে লোকজন কিন্তু রন্ধ্রে রন্ধ্রে সব প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। আপনার এই সরকারের যে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্ট তারা কিন্তু সক্রিয়। তারা জানে যে আমরা যদি ফেল করি, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমাদের কি হবে? তারা কিন্তু শেষ চেষ্টা করবে এটাকে কালার দেবার জন্য। সেই ক্ষেত্রে এখন এই সরকারের উচিত হবে, বর্তমান যারা ইন্টারিম সরকার গঠন করে দ্রুত আইন শৃঙ্খলা মানে হাতে নেওয়া এবং এই সমস্ত চক্রান্তকারী যারা আছে তারা কিন্তু তাদেরকে চিহ্নিত করা। আমি মনে করি যে ছাত্র সমাজ, জনগণ কখনোই এই ধরনের ভাঙচুর করবে না। তবে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে, আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর হতে পারে, সেটা ছাত্র সমাজ বা জনগণ করতেই পারে। কারণ তারা যেভাবে নির্যাতন করেছে, তারা যেভাবে মানুষকে অত্যাচার করেছে, মানে ধরে নিয়ে যেভাবে আপনার র্যাবের মাধ্যমে আপনার মানে গুম করেছে। আপনি বলছেন প্রতিশোধের রাজনীতির কথা বলছেন, কিন্তু এই প্রতিশোধের রাজনীতি তো নিশ্চয়ই এই ছাত্ররা যারা আন্দোলন করেছে, যারা এই আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে এক দফা আন্দোলনটা করেছে, তারা সেখানে কিন্তু এই নির্যাতনের প্রতিবাদেই তারা আন্দোলনটা করেছে। এখন যদি আবারও সেই নির্যাতনের সংস্কৃতি চালু হয়, আবারও যদি আপনি বারবার বলছেন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, যদি আবারও সেই প্রতিহিংসার রাজনীতি থাকে, তাহলে তো আসলে স্বাধীনতা, সেই বিভক্তি, সেই রাজনৈতিক সহিংসতা, নিপীড়ন, সেগুলো যদি আবার ফিরে আসে, তাহলে আসলে ছাত্রদের এই আন্দোলন, যেটি আপনি একজন পিতাও বটে, ছাত্রদের এই আন্দোলনটাকে, তাহলে সেটিকে ব্যর্থ হয়ে যাবে না? না, সেই কারণেই তো কিন্তু দেখেন, সেই কারণে আমাদের বিএনপির তরফ থেকে মহাসচিব স্পষ্টভাবে বলেছেন যে কোনো রকম প্রতিহিংসা করা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, আপনারা সকলে শান্তি থাকুন। এবং আমাদের ম্যাডাম বিএনপির নেত্রীও কিন্তু বলেছেন যে সকলকে ধৈর্য ধারণ করবার জন্য। আপনি সেনাবাহিনীর প্রধানও বলেছেন, সমস্ত রাজনৈতিক দল বলেছেন। এখন আমি এই যে আপনি মনে করেন একটি গ্রামের মধ্যে, গ্রামের ভিতরে আপনি সবকিছু স্বাধীনতার পরে, যেমন ৭১ সনে মুক্তিবাহিনীরও কিন্তু অনেক রাজাকারদেরকে হত্যা করেছে, আপনার আইন শৃঙ্খলার মানে বাইরে তারা কাজ করেছে, আপনার যারা নাকি একটু নিরপেক্ষ ছিল তাদেরকে হত্যা করেছে। তো এটা তো কিছুটা ঘটবেই। সেক্ষেত্রে আপনি গ্রামগঞ্জে গিয়ে তো আর সেভাবে এই মুহূর্তে কন্ট্রোল করতে পারছেন না, যতক্ষণ পর্যন্ত আপনার একটা সরকার গঠিত না হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমরা ধৈর্য ধারণ করতে হবে, এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, এই জন্য এমন কিছু না যে দেশের আবার মানে অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রচারে মানে একটা গ্রুপ আছে যে মানে অপপ্রচার, এই যে আপনার দেশে কিন্তু এখনো এই যে স্বাধীনতা হলো, দ্বিতীয় স্বাধীনতা, তার বিরুদ্ধে তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু ধৈর্য ধারণ করবার কথা বলেছেন, উস্কানি কেউ দিচ্ছে না। এবং আমি মনে করি যে এবারে যে এই জনগণের যে অনুভূতি, জনগণের যে উত্থান, সেটা আমি মনে করি যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিকভাবে এখন দেশটা পরিচালিত হবে যদি এই সংস্কারগুলি করা হয়। আপনি দেখেছেন যে এই একটা দেশ, যেটা নাকি আমরা মানে পাটরি ভাই বলেছেন, একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়, মানে কি অবস্থার পরিপ্রেক্ষিত হলে বা কি কাজটা আমি এত করলাম, এত কি অন্যায়টা করলাম যে আমাকে পালিয়ে যেতে হতো। আপনি দেখেছেন আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া বিরুদ্ধে যখন আন্দোলন হলো, সেই আন্দোলনে আপনি দেখেছেন 96-এ কেয়ারটেকারের দাবিতে যখন আন্দোলন বেগবান হলো, তখন কিন্তু তিনি কেয়ারটেকার মেনে নিয়ে সংসদে আইন পাশ করে তিনি বিদায় হয়েছেন, এবং তারপরেও কিন্তু সে 116টা সিট পেয়েছেন। আপনি এরশাদ সাহেবের আমরা স্বৈরাচার বলি, তারপর তো তিনি দেশেই ছিলেন এবং তার দলও আপনার সিট পেয়েছে, আসন পেয়েছে, এখন টিকে আছে। কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তির দাবিদার একটা রাজনৈতিক দলের প্রধান এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা মানে কল্পনা করা যায় না। তিনি যদি এতই তার সাহস থাকতো, তিনি যদি এতই মানে কুকর্ম করেন নাই, তাহলে তো দেশেই থাকতেন যে ওকে আমি জেলে যাব, আমি এই দেশেই থাকবো। তাহলে এমন কিছু কাজ করেছে, দেখেন বিডিআর এর মাধ্যমে সেনাবাহিনীকে প্রথমে তারা এই হত্যা করেছে, এটা ইন্টারন্যাশনালি করেছে, সেখানে র জড়িত ছিল এবং বাংলাদেশ সরকার জড়িত ছিল। এভাবে গুম হত্যা আপনার মানে করে যেভাবে আমাদের দেখুন দেশটিতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, মানে একটা অন্যায়ভাবে জোর করে
তাকে জেলে ঢোকানো হলো। তো তিনি জানেন যে আমি বাংলাদেশে থাকলে মানে আমার অবস্থা খুব খারাপ হবে। তিনি এই ভীতু, এই যে একটা কাপুরুষের মতো তিনি দেশ ছেড়ে আজকে দেখেন চলে গেলেন, এবং তার যে কোনো কর্মী বাহিনী তাদের কি হবে, তাদেরকে রেখে চলে গেলেন। সেইটা আমি মনে করবো যে শেখ হাসিনা অবশ্যই একজন মানে দেশের জন্য একটা খারাপ লোক ছিলেন, ভীতু, মানে একটা স্বৈরশাসক। এই ধরনের লোক আপনার বাংলাদেশে থাকবার ফলে আপনার বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেল, বাংলাদেশ অনেক পিছিয়ে গেল। আজকে দেখেন এই যে মেট্রো ট্রেনের কথা বলেন, এগুলি কে করেছে? আমরা ইতিহাস দেখলে, আমরা যদি আওয়ামী লীগের ইতিহাস দেখি, দেখবেন বিএনপির আন্দোলনের সময় আপনার প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ করে আবার বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো। এভাবে দেখা যায় রাজনীতিতে অনেক কিছু মেট্রো ঘটেছে। লেনটাও তো এটা যে আওয়ামী লীগ করে নাই, আমরা কি ইতিহাস থেকে জানতে পারি? এখন হয়তো তদন্ত হলে বের হয়ে আসবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে যাই, সেটা হলো যে আমেরিকা বিএনপির শীর্ষ নেতাদের, সিনিয়র নেতাদের মধ্যে আপনি একজন। আমরা দেখেছি বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছিল সেটা রেশ কিন্তু নিউ ইয়র্কে কিংবা অন্যান্য স্টেটগুলোতেও বিএনপি কিংবা কোটা আন্দোলনকারী তাদের সাথে আওয়ামী লীগের এক ধরনের উত্তেজনা অবস্থা আমরা দেখেছি। সবশেষ ডাইভার্সিটি প্লাজায়ও কিন্তু এরকম অবস্থা দেখেছি। এখন তো আন্দোলন চলছে, নানা পর্যায়ে হয়তো চলছে, কিন্তু নিশ্চয়ই একজন সিনিয়র নেতা হিসাবে আপনার আহ্বান থাকবে আপনার দলীয় নেতা কর্মী কিংবা অন্য যারা আন্দোলন করছে তাদের কাছে, যাতে আমেরিকাতে এসে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হয়। এখন তো নিশ্চয়ই সবাই বাংলাদেশ পুনর্গঠনের কথা বলবে। যারা রেমিটেন্স পাঠাচ্ছিলেন না, আমি আজকে সকালে তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমরা এখন আরো বেশি করে রেমিটেন্স পাঠাবো, কারণ যে ধ্বংসগুলো হয়েছে কিংবা হয়েছে সেটি যাতে পুনর্গঠন করা যায়। শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা এইসব ঘোষণাগুলো দিচ্ছেন, আপনার কি আহ্বান থাকবে? অবশ্যই, আমরা তো বলেছি যে এই যতদিন পর্যন্ত এই দাবি দেওয়া না মানা হবে বা শেখ হাসিনার স্টেপ ডাউন না করবে, আমরা প্রবাসীরা টাকা পাঠাবো না। এটা কিন্তু বিএনপির কথা না, এটা যে সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ। প্রবাসীরাই কিন্তু, আমরা কিন্তু বহুবার বিএনপির কর্মসূচি করেছি প্রবাসী টাকা পাঠাবো না, জনগণ কিন্তু আমাদের সাথে একই সুরে কথা বলেনি। এবার দেখলাম যে এই বাংলাদেশের মানুষ এত মানে এই সরকারের প্রতি যে অসন্তোষ, সেটা কিন্তু আমাদের বলতে হয়নি, মানে জনগণ প্রবাসীরাই ঐক্যবদ্ধভাবে বলেছে আমরা টাকা পাঠাবো না। এবং এবার অবশ্যই আমরাও পাঠাইনি, এখন পাঠাবো। এবং এখানে যেটা বললেন, আমি গতকাল দেখেছি, গত সপ্তাহে টাইম স্কোয়ারে দেখেছি, মানে এই 10-15 হাজার লোক, মানে কোত্থেকে যে মানুষগুলি আসলো প্রবাসীরা, আমরা কাউকে চিনি না। তো সেই কারণে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশেও আপনার যে জনগণের যে একটা জনসমুদ্র, সেটা এই সরকারের যে অন্যায় অত্যাচার, আজকে পুলিশ বাহিনী থেকে শুরু করে এবং সাংবাদিকদের কথা বলার সুযোগ নাই। তাদের কিছু পেটোয়া সাংবাদিক আছে কয়েকজন, তারাই শুধু আপনার প্রধানমন্ত্রীর আশেপাশে ছিলেন। এইভাবে মানুষের যে একটা অনুভূতি আমরা গতকাল দেখেছি। দেখেন গতকাল আমাদের ডাইভার্সিটি প্লাজাতে, জ্যাকসন হাইটসে আমি দেখলাম যে হাজার হাজার মানুষ, যারা আমরা কল্পনা করিনি যে এই সমস্ত মানুষ ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে এসেছে। তো এই যে একটা জয় উল্লাস, এটাই প্রমাণ করে যে এই সরকার কত মানে অত্যাচার করেছে। এখন গিয়ে তো নিশ্চয়ই আপনারা রাজনৈতিক সংহতির কথা বলবেন, অর্থাৎ আমেরিকাতে বাংলাদেশি ইমেজ নষ্ট হয় বাংলাদেশি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে, সেটা নিশ্চয়ই আপনিও চাইবেন না। অবশ্যই না, অবশ্যই আমরা কিন্তু বলছি, এবং আমরা তো ছোটখাটো নেতা। আমাদের যে পার্টির যে মুখপাত্র, আমাদের পার্টির মহাসচিব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারাই বলেছেন যে আমাদের আর ধৈর্য ধারণ করতে হবে, তেজ করতে হবে, আর কোনো রকম বিক্ষোভ মিছিল বা আনন্দ ধ্বনি, আনন্দ উল্লাস সেটা যাতে না হয়। প্রফেসর ডক্টর মৌসুমী উপাটরে আমরা 1.5 মিনিটের মতো সময় পাবো, আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনতে চাই। নিশ্চয়ই পুনর্গঠনের কথা, দেশের পুনর্গঠন করা, রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের কথা বলবেন আপনি, সেগুলো একটু শুনতে চাই। 1.5 মিনিট সময়। থ্যাংক ইউ। আমি আমাদের গিয়াস আহমদ রায়ের কথাগুলো শুনছিলাম। উনি একজন রাজনীতিবিদ, ওনার পর্যবেক্ষণটা রাজনীতির ভিত্তিতে ওনার পর্যবেক্ষণ উনি বলেছেন। আমি রাজনীতিবিদ নয়, আমি কোনো রাজনৈতিক সংগঠনের, বাংলাদেশে নট আমেরিকা রাজনৈতিক কোনো সংগঠনের আমি সদস্য না, আমি একজন শিক্ষক। কিন্তু উনি জিওপলিটিক্সের যে কথাটা বলেছেন ভেরি গুরুত্বপূর্ণ। হয়তো উনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এই যে ইনভলভমেন্ট অফ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস এন্ড আদার্স, এটা অত্যন্ত ভেরি গুরুত্বজনক বিষয়। কারণ ভারত একটা জিওপলিটিক্যাল একটা বিরাট দেশ, আমাদের 3 দিকে আছে।
আমাদের সাথে একটা ভালো প্রতিবেশী সুলভ থাকা দরকার। আর বাংলাদেশ ইজ ভেরি ক্রিটিক্যাল টু ইন্ডিয়া বিকজ অফ সেভেন সিস্টার। আমরা যদি সহযোগিতা না পাই তাহলে সেভেন সিস্টারে এখানে ট্রাবল হতে পারে। সুতরাং তাদেরও ওই জিনিসটা বুঝতে হবে, কোনো একটা রাজনৈতিক দলের সাথে এবং যেই এখন যারা আসবে তাদের সাথেও তাদের দেশের ইন্টারেস্টে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। যারা স্মার্ট হইলে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে দরম বরম বেশি করে না, তারা মাল্টিপল দলের সাথে রাখে, কারণ একটা গেলে যেন আরেকটা হয়। সেটা বলেছেন। আর যেটা আপনি প্রশ্নটা করেছেন যে ভবিষ্যতে কি হবে, আমরা কি করতে হবে, এখন আমি শুনেছি, অনেকে দেখেছি বলেছে ইউটিউবে যে ইমিডিয়েটলি, গিয়াস ভাই বলছেন কিনা জানি না, আমার খেয়াল নাই, যে ইমিডিয়েটলি আমাদের একটা কিছু করতে হবে, সর্বদলীয় বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এটা করতে হবে। আমি খুব তাড়াতাড়ি সময় নেব না। আমি ইন্টারিম গভর্নমেন্ট যে আপনি করবেন, ইন্টারিম গভর্নমেন্টকে আপনাকে একটু সময় দিতে হবে, যে সময় লাগে, যে সময়টা আপনি এখন বাজার হট, নির্বাচনে গেলে কি কেওস হবে আমি জানি না। আমার ধারণা এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যারা রাজনীতিবিদরা বাইরে আছি দলগুলো, আমরা সহযোগিতা করব। যে বেসিক কতগুলো জিনিস আছে, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে স্বাধীনতা দেওয়া, জুডিশিয়ারি, রাইট, পুলিশ, মিলিটারি, অল দিস পাবলিক সার্ভিস কমিশন, এই ধরনের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যেই সরকারে আসে সরকারের তো বিভাগ হয়ে যায় সরকারের কথা শুনে। আর আমরা তো এখানে দেখি, আমরা আমেরিকা থাকি, আমরা দেখি প্রেসিডেন্ট করলো, প্রেসিডেন্টের জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসগুলো আমরা সব দলগুলো, যদি আমি গিয়াস ভাইকে বলবো, আপনার নেতাদেরকে বলেন, সবাইকে বলেন, এই জিনিসগুলো আমাদের করতে হবে। যদি না করেন আমাদের ডেমোক্রেসি সাস্টেইন হবে না, আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে না। যেই অন্যায় করবে তার বিচার হবে, সরকারের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। এই জিনিসগুলো আপনি করতে, আজকে যে পুলিশ পড়াচ্ছে, এর কারণ হলো সরকার আর পুলিশ এক হয়ে গেছে। পাবলিক বুঝতে পারতেছে না যে ডিফারেন্সটা কি, কারণ সরকারের পক্ষ হয়ে মনে করে তারা পুলিশ কাজ করে। সুতরাং এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমি মনে করি এই কমিটিকে প্রফেসর ইউনূস যদি রাজি হয়ে থাকেন এবং প্রফেসর ইউনূসকে যদি মিলিটারি চিফ যদি রাজি হয়, ওনার I have my confidence being a very ইন্টেলিজেন্ট এবং জ্ঞানী ব্যক্তি হিসাবে, ওনার গ্রুপকে একটু আপনারা সময় দেন, সহযোগিতা করেন, আপনারা বলেন এই জিনিসগুলো আমরা করতে চাই, এই একটা মতে আপনারা রাজি হন। তাড়াহুড়া করে যেটি হয় আর কি, মানে একটা সরকার যাবে, 3 মাসের মাথায় আরেকটা সরকার চলে আসবে, সেই সরকার হয়তো যারাই আসুক, আমরা জানি না কারা আসবে, তারা হয়তো আবার সেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের পেটোয়া বাহিনী বানানোর চেষ্টা করবে, বিচার বিভাগকে নিজেদের হুকুমে চলার জন্য চেষ্টা করবে। অর্থাৎ আপনি বলছেন প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, যেটি আসলে শুধুমাত্র আমার মনে হয় যে আপনার একার মতামত নয়, দেশের মানুষ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে তারা এই সংস্কারটাই চায়। তারা চায় না তারা আবার 2018 সালে মাঠে নেমেছে, 2024 সালে আবার নামবে, 2030 সালে আবার নামবে, সেটি হয়তো তারা চায় না। আমরাও হয়তো আরেকটু সময় পেলে আমাদের আলোচনাটা আরেকটু দীর্ঘায়িত করতে পারতাম। তবে রাত 8টায় অর্থাৎ কিছুক্ষণ পরে আবারও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমাদের হাবিব রহমান তিনি বিশেষ আলোচনা করতে আসবেন, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী এবং গিয়াস আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।